নমস্কার। ইতিহাস রচনার জন্য উপাদানগুলোকে মোটামুটিভাবে আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছিলাম, সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান। তো ক্লাস 11-12 হোক বা বিভিন্ন এক্সামের পরীক্ষা হোক, WBCS অপশনাল, WBCSের মেন এক্সাম বা প্রিলিমিনারি এক্সাম, এছাড়া আদার্স যে স্টেট এক্সামগুলো আছে বা সেন্ট্রালের এক্সামগুলো আছে, সেগুলোতেও হিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো আগের ভিডিওতে আমি সাহিত্যিক উপাদানগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে যেটা আছে সেটা হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করব, যার মধ্য থেকে বিভিন্ন সালের ইয়ার ওয়াইজ কোশ্চেনগুলোর আলোচনা থাকবে। বিভিন্ন এক্সামের, এইচএসের, তাছাড়া WBCSের বিভিন্ন ইয়ার ওয়াইজ কোশ্চেনগুলো থাকবে, এখান থেকে যে কোশ্চেনগুলো এসেছে। তো আজকে আমাদের প্রত্নতাত্ত্বিক উপাদান, এবং এই প্রত্নতাত্ত্বিক উপাদান দেখতে গিয়ে আমরা দেখব যে প্রত্নতত্ত্ব কী জিনিস। যারা প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করে তারা প্রত্নতত্ত্ব অর্থাৎ মাটির নিচে যা কিছু পাওয়া যায় সেগুলো নিয়ে ডিসকাস করে, সেগুলো নিয়ে চর্চা করে, তারা প্রত্নতাত্ত্বিক। আর সেই হিসাবে প্রত্নতাত্ত্বিক উপাদান মাটির নিচে যা কিছু পাওয়া যায় সেগুলোই হয়। কিন্তু আমরা লিপি এবং মুদ্রা, লেখ এবং মুদ্রাকে এর মধ্যে রাখি, কারণ প্রত্নতাত্ত্বিকরা এইসব জিনিসগুলোর যে মানে সেগুলোকে বের করে। এদেরকে এপিগ্রাফিস্ট বলা হয় বা নিউমিসমেটিক্স বলা হয় এই অধ্যয়নগুলোকে। তো এই অধ্যয়নগুলো করার মাধ্যমে প্রত্নতাত্ত্বিকরা এগুলো বের করে, লিপিগুলো কোন সভ্যতার এবং সেখান থেকে কী কী জিনিস জানা যাচ্ছে, মুদ্রা থেকে কী কী জানা যাচ্ছে, সমস্ত জিনিসটা এখানে ডিসকাস করা হবে ডিটেলসে। মুদ্রার গুরুত্ব কী ইতিহাসে, লিপির গুরুত্ব কী ইতিহাসে, কোন রাজার আমলে কোন লিপি, কোন রাজার কোন মুদ্রা, তার থেকে তার কী কাহিনী জানা যায়, এগুলো নিয়ে সমস্ত কিছু আলোচনা এখানে হয়ে থাকবে। তো চলো, এইচএসের জন্য যেমন ইম্পর্ট্যান্ট, WBCSের জন্য তেমন ইম্পর্ট্যান্ট, সমস্ত কিছুর জন্যই আজকের প্রত্নতাত্ত্বিক উপাদান, ইতিহাসের উপাদান হিসাবে প্রত্নতত্ত্ব কতটা গুরুত্বপূর্ণ। প্রথমত আমরা এগুলোকে ভাগ করে নিতে পারি। মোটামুটিভাবে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোকে আমরা যদি দেখি, তাহলে মোটামুটিভাবে ভাগ করি। লিপি বা লেখ খুব গুরুত্বপূর্ণ উপাদান এটি। লিপি বা লেখ, ইতিহাস জানার জন্য লেখ বা লিপির গুরুত্ব অপরিসীম। আমরা বিভিন্ন সাহিত্যিক উপাদানগুলোকে উপাদান হিসেবে যতটা না গুরুত্ব দিয়ে থাকি, লিপি আর মুদ্রাকে তার থেকে বেশি দিয়ে থাকি। কারণ লিপি এবং মুদ্রা সমসাময়িক রাজার রাজত্বের কথা বলে, সেই সময়ের অর্থনীতির কথা বলে, এবং একটা ঐতিহাসিক প্রমাণ দেয়, যেটা অন্যান্য সাহিত্যিক বিবরণ সেগুলো থেকে পাওয়া যায় না। সাহিত্যিক বিবরণগুলো বেশিরভাগ রাজার কীর্তি কাহিনী এবং তিনি রাজার নিজস্ব সভাকবি যিনি এগুলো লিখছেন। মুদ্রার ক্ষেত্রে বা লিপির ক্ষেত্রে এই কথাটা সেভাবে প্রযোজ্য হয় না। তো সেক্ষেত্রে আমরা লিপি দিয়ে আলোচনা যদি করি, তাহলে প্রথমে দেখতে পাচ্ছি লিপি বা লেখ। নেক্সট আমরা যেটা পাবো প্রত্নতাত্ত্বিক উপাদানে মুদ্রা, এবং অন্য দিক থেকে আমরা যেগুলো প্রত্নতত্ত্বের ডাইরেক্ট উপাদান সেগুলোকে যদি আলাদা করে ভাগ করে নিই, সেগুলোকেও আলাদাভাবে পাবো। প্রত্নতত্ত্বের ডাইরেক্ট উপাদান কী কী, যেমন স্থাপত্য এবং ভাস্কর্য, যেগুলো যেগুলো মাটি খুঁড়ে বা প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে পাওয়া যায়, যেমন সিন্ধু সভ্যতাতে পাওয়া গিয়েছিল, যেমন মেহেরগড় সভ্যতাতে পাওয়া গিয়েছিল, সেই ধরনের উপাদান বিভিন্ন রকম। তো প্রথমে আমরা যদি লিপি নিয়ে আলোচনা করি, লেখ নিয়ে আলোচনা করি, তাহলে দেখতে পাবো লিপি বা লেখ কোনো এক রাজার কাহিনী আলোচনা করে। লিপি মোটামুটি দুরকমভাবে আমরা আলোচনা করতে পারি। একটা লিপিকে আমরা রাজার গুণগান হিসাবে দেখতে পারি, যেমন হরি সেন সমুদ্রগুপ্তের সভাকবি, তিনি লিখেছিলেন প্রয়াগ বা এলাহাবাদ প্রশস্তি। সেখানে সমুদ্রগুপ্তের যে বীরত্ব তার কাহিনী লেখা আছে বেশি। আবার হর্ষবর্ধন, তার যে সভা, সেই সভাতেও আমরা যে বাঁশখেরা শিলালিপি সেটাও পাই যাই। আবার বাঁশখেরা শিলালিপি সম্পর্কে যেমন হর্ষবর্ধন সম্পর্কে জানতে পারি, ঠিক একইভাবে উমাপতি ধরের শিলালিপি থেকে, দেওপাড়া প্রশস্তি থেকে সেন রাজা বিজয় সেনের কাহিনী জানতে পারি। এগুলো প্রশস্তি বলে, এগুলো রাজার জন্য তাদের যে সভাকবি বা যারা লিপি লিখছেন তাদের একটা রাজার গুণগান লেখার পদ্ধতি আমরা লিপিতে খুঁজে পাই এই প্রশস্তিগুলো থেকে। এরকম অনেক প্রশস্তি আছে যেগুলো আগে আলোচনা করা হবে। এই যে লিপিগুলো, আমরা মোটামুটিভাবে লিপি লেখার বিভিন্ন ধরন ছিল, যেমন শিলালিপি, যেগুলো শিলার উপর লেখা হতো। পরে আস্তে আস্তে ধাতুর উপর সেগুলো লেখা শুরু হয়, এবং তাম্রলিপি বা মন্দিরের গাত্রে স্তম্ভলিপি, এরকম আরও বিভিন্ন লিপি আমরা পেয়ে থাকি, লিপির আমরা খোঁজ পেয়ে থাকি। ঠিক একইভাবে লিপির মতোই আমরা কিছু চিত্রও পেয়ে থাকি, গুহাচিত্র। ভারতের মধ্যে বিখ্যাত গুহাচিত্র পাওয়া গেছে ভীমবেটকা, মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে অবস্থিত। এবং এই ভীমবেটকা গুহাচিত্র আমাদের পুরনো দিনে আদিম প্রস্তরের যুগের ইতিহাস সেখানে আমরা জানতে পারি। গুহাচিত্র থেকে মানুষ কীভাবে শিকার করতো, কীভাবে বসবাস করতো তার কথা।
এই ভীমবেটকা যেমন তার কথা বলে, আবার ফ্রান্সের আলতামিরা বলে একটা গুহা আছে, সেখানে একটা ষাঁড়ের ছবি পাওয়া যায় এবং এই ছবিটা খুব ফেমাস, খুব গুরুত্বপূর্ণ একটা ছবি, ইতিহাসের দলিল। এটাকেও আমরা এই গুহা চিত্র থেকে দেখতে পারি। আবার এর থেকে আমরা আইডিয়াও করতে পারি যে প্রাচীনকালে প্রাচীন যুগের মানুষজন বা প্রস্তর যুগের মানুষজন কী ধরনের হাতিয়ার ব্যবহার করত। বসতি কোথায় কি পাওয়া গেছে সেটা আমরা প্রত্নতাত্ত্বিক উপাদানের মাধ্যমে দেখতে পাই। যেমন আদিম মানুষের বসতি ভারতে যদি কোথাও পাওয়া যায় সেটা ছিল রাজস্থানের বাগড়ে। আবার আমরা এটাও জানতে পারি যে মানুষ প্রথম সৃষ্টি হয়েছিল পূর্ব আফ্রিকা থেকে, সেখানে এপ জাতীয় প্রাণীর থেকে মানুষের সৃষ্টি হয়। এরকম মানুষের বিভিন্ন ভাগও দেখতে পাই, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম প্রত্নতাত্ত্বিক উপাদান বা জীবাশ্মগুলোকে স্টাডি করে প্যালিওন্টোলজিস্ট যারা জীবাশ্ম স্টাডি করেন তারা দেখতে পান যে এই জীবাশ্মগুলো স্টাডি করে বিভিন্ন ধরনের মানুষের যে অস্ট্রালোপিথেকাস, রামাপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, এইসব মানুষদের কাহিনী সম্পর্কে আমরা নিয়ান্ডারথল বা হোমোসেপিয়েন্স তাদের কথা আমরা জানতে পারি। ইতিহাস এইভাবে ব্যাখ্যা দেয় সমস্ত কিছু। আমরা আলোচনায় ছিলাম লিপির, তো লিপি সম্পর্কে যে পড়াশোনাটা সেটাকে আমরা এপিগ্রাফি বলে থাকি। এপিগ্রাফি সেটা লিপির আলাদা আলাদা বিষয়ের অধ্যয়নেরও একটা বিষয় আছে যেটাকে আমরা প্যালিওগ্রাফি বলে থাকি। তো এপিগ্রাফি মেনলি লিপি নিয়ে যারা পড়াশোনা করে, লিপি নিয়ে পড়াশোনার বিষয়টাকে আমরা এপিগ্রাফি বলে থাকি। যারা মুদ্রা নিয়ে সেম একইভাবে পড়াশোনা করে সেটাকে আমরা নিউমেসমেটিক্স বলে থাকি। মুদ্রা নিয়ে যারা আলোচনা করে সেটাকে আমরা বলে থাকি নিউমেসমেটিক্স। তো এই মুদ্রা নিয়ে আলোচনার বিষয়টা নিউমেসমেটিক্সের অন্তর্গত এবং এটা মুদ্রা কোন সময়ের, কোন রাজা এবং তার ভাষা কী, মুদ্রার ওপর ভাষা কী আছে, এই সমস্ত কিছুগুলো নিয়ে চর্চা করে। রাজবংশের পরিচয় এবং তার অর্থনৈতিক সমৃদ্ধি কেমন ছিল, রাজ্যজয় কীভাবে হতো, লিপি মুদ্রা এগুলোর কথা পরপর বলে থাকে। তো লিপির প্রথম যখন আমরা ব্যবহার দেখতে যাব তখন লিপির সম্পর্কে আমরা দেখতে চাই যে বিভিন্ন রাজাদের প্রশস্তিরূপে একটা লিপি ছিল। প্রশস্তি মানে রাজার গুণগান। আবার অন্য এক ধরনের লিপি ছিল যেটাকে ভূমিদান বিষয়ক লিপি বলা হতো, যেমন পাট্টা আজকালকার দিনে, সেরকম ভূমিদান বিষয়ক লিপি ছিল। এই লিপিটাকে আমরা চোল রাজ্যে পেয়ে থাকি। দক্ষিণ ভারতের মধ্যে সবচেয়ে লংগেস্ট যে ডাইনেস্টিটা চলেছিল সেটা ছিল চোল বংশ। এই চোল বংশে আমরা এই ব্রহ্মদেব প্রথা বলে একটা প্রথা পাই, যেখানে ব্রাহ্মণদেরকে পূজা করার জন্য বিনা করে জমি দান করা হতো। এই ধরনের জমিদানের কথাও লিপিতে লেখা আছে। তো এইগুলোকে আমরা অনেক সময় লিপি দুটো ভাগের মধ্যে ফেলে দিতে পারি, যেটার মধ্যে প্রশস্তি লিপি, একটা প্রশস্তি বাক্য, রাজার প্রশংসা বাক্য, এবং অন্য একটা হলো ভূমিদান বিষয়ক একটা লিপি। লিপিগুলো বিভিন্ন গ্রান্থে লেখা হয়, শিলালিপি, স্তম্ভলিপি এবং বিভিন্ন লিপিতে লেখা হয়। লিপির আরও যদি ভাগ করি, একটা চিত্রলিপি, একটা কোণাকৃতি বা কিউনিফর্ম লিপি, যেটা মিশরে পাওয়া গেছে সেটা অনেকটা চিত্রলিপির মতো হায়ারোগ্লিফিক, এবং যেটা সুমের অঞ্চল পাওয়া গেছে সেটা কিউনিফর্ম, অনেকটা কোণাকৃতি লিপি। মিশরীয়রা কোণাকৃতি লিপি ব্যবহার করতো। এই ধরনের লিপির কথা আমরা জানতে পারি। লিপির কথা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের প্রথম যে লিপি সম্পর্কে ধারণা আছে ভারতীয়দের মধ্যে, যে ভারতেও লিপি ছিল বা রাজারা লিপি লিখে যেতেন, সেই ঘটনাটা জানতে পারি 1837 খ্রিস্টাব্দের পর। একজন বিখ্যাত কলকাতা টাকশালের কর্মী এবং নিজে একজন ঐতিহাসিক, তিনি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের একজন সদস্যও ছিলেন, সম্পাদকও ছিলেন। তিনি এটাকে নিয়ে আলোচনা করেছিলেন, চর্চা করেছিলেন এবং খুঁজে পেয়েছিলেন একটা লিপি, একটা স্তম্ভ লিপি, কিছু শিলালিপি, কিছু বড় বড় লেক মন্দিরের গাঁথতে, কিছু নর্মালি লুম্বিনীতে পেয়েছিলেন কিছু। তো এইসব লিপিগুলো তিনি স্টাডি করেন। স্টাডি করার পর তিনি বুঝতে পারেন যে ভারতে কোনো এক সময় একজন বিখ্যাত সম্রাট ছিলেন যার নাম ছিল অশোক, এবং এই সমস্ত যতগুলো লিপি পাওয়া যায় 30টার মতো লিপি, এই 30টা লিপি পুরো লিপিগুলোই অশোকের লিপি। এই অশোকের লিপিতে বৌদ্ধ ধর্মের বিভিন্ন কাহিনী, অশোকের রাজত্ব, রাজ্যজয় সমস্ত কথা লেখা ছিল। অশোকের লিপি স্টাডি করতে গিয়ে তিনি আরেকটা জিনিস খুঁজে পান যে এই লিপিগুলোতে অশোক নিজের নাম অশোক বলে কখনো উল্লেখ করেননি। তিনি নিজেকে দেবনাম প্রিয়দর্শী বলে উল্লেখ করেছেন। এরকম একটা লিপি তিনি মাস্কিতে পেয়েছিলেন, মাস্কি শিলালিপি তিনি পেয়েছিলেন। তো এই ধরনের অশোকের শিলালিপি ভারতের জন্য একটা প্রথম ঐতিহাসিক দলিল। এছাড়া সোহগের তাম্রলিপি, এটা একটা বড় দলিল। এছাড়া বেহেস্ত এবং নসকি রুস্তম, এই ধরনের লিপিগুলো থেকে ভারতবর্ষের প্রাচীন কিছু শিলালিপি যেগুলো পাওয়া যায়। সুমাত্রা, বর্ণীয়, জাভাতেও কিছু সংস্কৃত লিপি পাওয়া গেছে। ভারতের ক্ষেত্রে লিপির ভাষাগুলোকে আমরা আবার অনেক ভাগে ভাগ করে দেখতে পারি। লিপিগুলো বিভিন্ন ভাষায় রচিত হতো, যেমন সংস্কৃত, দ্রাবিড় ভাষা, এছাড়া সংস্কৃত ছাড়া পালি ভাষা, বৌদ্ধ লিপিগুলো পালি ভাষায়, অশোকের সময় পালি ভাষা, প্রাকৃত ভাষা এগুলো ইউজ করা হতো। ভাষার সময় দুটো লেখার বর্ণও ছিল, যেমন একটা ছিল ব্রাহ্মী লিপি, অন্য একটা ছিল খরষ্ঠী লিপি। তো সম্রাট অশোকের বেশিরভাগ লেখাগুলোই ব্রাহ্মী লিপিতে লেখা ছিল। স্যার জেমস প্রিন্সেপ যেগুলো আবিষ্কার করেছিলেন সেগুলো ব্রাহ্মী লিপি ছিল। যে লিপিটা তিনি পাঠোদ্ধার করতে পারেন না সেটা ছিল খরষ্ঠী লিপি, এবং এই লিপিটা পাওয়া গেছে উত্তর পশ্চিমাংশে, অর্থাৎ আজকের পাকিস্তান, আফগানিস্তান এই ধরনের জায়গাতে
সেই স্থানীয় অঞ্চলের লোকেরা ব্রাহ্মী লিপি পড়তে পারতো না, তাই তাদের জন্য খরষ্টি লিপিতে সেই জায়গার লিপিগুলো লেখা পাওয়া গেছে। সেগুলো সম্রাট অশোকের সেগুলো জানা গেছে। তো এই ধরনের লিপি আমরা পেয়ে থাকি। প্রশস্তি বাক্য লিপি, যেমন কিছু কিছু উদাহরণ এরকম আছে। গৌতমীপুত্র সাতকর্ণীর সাতবাহন বংশের পরিচয় পাওয়া যায় সেখান থেকে। গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা, এবং তার মৃত্যুর পর তার মা গৌতমী বলশ্রী ছেলের যে কীর্তি কাহিনী সেটা তিনি লিখে যান। এটার নাম ছিল নাসিক প্রশস্তি, এবং এই নাসিক প্রশস্তির দ্বারা আমরা সাতবাহন বংশের ইতিহাস জানা যায়। এছাড়া নানাঘাট শিলালিপি সাতবাহন বংশের আরেক রাজা, যার নাম প্রথম সাতকর্ণী, তার কথা আমরা জানতে পারি। ভারতে যে শক বংশ ছিল, সেই শক বংশের কাহিনীও আমরা শিলালিপি থেকে জানতে পারি। রুদ্রদমন, শক রাজা রুদ্রদমনের জুনাগড় লিপি। জুনাগড় লিপি বিখ্যাত লিপি শক দেশ সম্পর্কে জানার জন্য। তিনি যে সুদর্শন হ্রদকে সংস্কার করেছিলেন, যে হ্রদটা মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের মন্ত্রী পোষ্যগুপ্ত বানিয়েছিলেন, তার কাহিনী এই জুনাগড় লিপিতে লেখা আছে। কলিঙ্গ রাজ্য একটা বিখ্যাত রাজ্য ছিল। সম্রাট অশোক এই কলিঙ্গ রাজ্যকে হারিয়েছিলেন, কলিঙ্গ যুদ্ধ করেছিলেন 261 খ্রিস্টপূর্বাব্দে। এই কলিঙ্গ রাজ্যের কাহিনী আমরা জানতে পারি কলিঙ্গরাজ খারবেলের হাতে গুম্ফা শিলালেখ থেকে। এছাড়া আমরা এগুলো ছাড়াও বড় বড় আরও অনেক রাজাদের কাহিনী বিভিন্ন লিপি থেকে আমরা জানতে পারি। তৎকালীন রাজাদের কাহিনী আমরা বিভিন্ন লিপিগুলো পড়ে আমরা লিপিগুলো অধ্যয়ন করে জানতে পারি। মুদ্রার কাহিনী যদি বলতে হয়, মুদ্রা অনেক কিছুর কথা বলে। অর্থনৈতিক অবস্থার কথা বলে, রাজাদের রাজত্বের কথা বলে, রাজবংশের কথা বলে, কী ধরনের সমাজ ছিল সেই সময়, ব্যবসা বাণিজ্য কোন কোন দেশের সাথে হতো, সমস্ত কিছুর কথা মুদ্রা বলে। মুদ্রাগুলো ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ ইতিহাসের দলিল। আমরা যদি বৈদিক সাহিত্য থেকে লক্ষ্য করি, আমরা যদি আর্যদের যুগ বা ঋগ্বৈদিক যুগ থেকে দেখি মুদ্রাগুলোকে, তাহলে মুদ্রাগুলো আমরা দেখতে পাবো যে আর্য যুগে বা বৈদিক যুগে যে মুদ্রাগুলো ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল মনা এবং নিষ্ক। এই দুটো মুদ্রার কোনো প্রমাণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়নি, কিন্তু সাহিত্যে উল্লেখ পাওয়া গেছে। পরবর্তীকালে ব্যবসা বাণিজ্যের যখন বৃদ্ধি ঘটে, বার্টার প্রথা বা বিনিময় প্রথার যখন অবসান হয়, গরুর মাধ্যমে বিনিময় প্রথা হতো বৈদিক যুগে, তখন বৈদিক সাহিত্যে এটারও প্রমাণ পাওয়া যায়। শতমান নামে একটা মুদ্রা ছিল। তো বৈদিক সাহিত্যের বিভিন্ন মুদ্রাগুলো আমরা জানতে পারি, যেমন মনা, নিষ্ক, শতমান। একসময় মনা, নিষ্ক কাপড় জামা হিসাবে ব্যবহৃত হতো, কিন্তু পরবর্তীকালে মনা, নিষ্ক এগুলোকে মুদ্রা হিসাবে ধরা হয়েছিল, বিনিয়োগের মাধ্যম হিসাবে। এবং পরে শতমান নামে একটা স্বর্ণ মুদ্রার কথা আমরা কিন্তু বৈদিক যুগে পেয়ে থাকি। শতমান বৈদিক যুগের পরবর্তীকালে ষোড়শ মহাজনপদ আসে, এবং ষোড়শ মহাজনপদের যুগেও আমরা মুদ্রার কথা জানতে পারি। বিভিন্ন রকম মুদ্রা সেখানে প্রচলিত ছিল, যেমন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলের রৌপ্য মুদ্রা প্রচলিত ছিল, তাম্র মুদ্রা প্রচলিত ছিল। মৌর্য যুগে আমরা এটা দেখতে পাই, এবং নন্দ যুগেও মগধে যে 4টা বংশ রাজত্ব করেছিল, তার মধ্যে নন্দ বংশ শেষ বংশ। এই 4টা বংশতেও আমরা এই তাম্র মুদ্রার কাহিনী, তাম্র মুদ্রার কথা আমরা জানতে পারি। পরবর্তীকালে মুদ্রার যে প্রকৃত ব্যবহার বেড়ে গিয়েছিল যখন গ্রিস, ইন্দ্র গিক যাদের বলা হয়, ব্যাকট্রিয়র গিক যারা, তারা যখন ভারতে এসেছিল, তাদের কাহিনী আমরা এই মুদ্রা থেকেই জানতে পারি। কারণ তারাই ভারতে প্রথম সোনার মুদ্রা তারাই প্রথম প্রচলন করে। স্বর্ণ মুদ্রা ভারতে প্রথম প্রচলন করেন গিকরা। শতমানকে ধরা হয় সোনার মুদ্রা, কিন্তু এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রমাণ পাওয়া গেছে ব্যাকট্রিয় গিকদের বা ইন্দ্র গিকদের, তাদের স্বর্ণ মুদ্রা ছিল প্রথম। তো ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা যারা ব্যবহার করেছিল, এটা প্রমাণিত, প্রথম স্বর্ণ মুদ্রা যারা ব্যবহার করেছিল তারা ছিল ব্যাকট্রিয় গিক বা ইন্দ্র গিক। এরকম কিছু গ্রিক রাজার নামও মুদ্রাতে লেখা ছিল, যেমন মিনান্দার, একজন বিখ্যাত ইন্দ্রগিক সম্রাট, ইন্দ্রগিক শাসক, যার সঙ্গে নাগসেনের কথোপকথন মিলিন্দ পঞ্চহ বা মিলিন্দ পনহ বইটিতে লেখা আছে। পঞ্চ সংস্কৃতে বলে থাকি, এবং পনহটা আমরা পালি ভাষায় বলে থাকি। তো এই ইন্দ্রগিকরাই প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন। প্রথম শুদ্ধ স্বর্ণমুদ্রা আবার আমরা দেখি কনিষ্ক, কুষাণদের আমলে চালু হয়, এবং কনিষ্ক যে সিংহাসনে বসেন 78 খ্রিস্টাব্দে, এটাও মুদ্রা থেকেই আমরা পাই। এবং 78 খ্রিস্টাব্দে বসেই তিনি শকাব্দ চালু করেন। ভারতের ন্যাশনাল ক্যালেন্ডার শকাব্দ হিসাবেই ধরা হয়ে থাকে। তো এই কনিষ্কের কাহিনীও আমরা কিন্তু এই মুদ্রা থেকেই পেয়ে থাকি। মুদ্রার একটা বিশেষ গুরুত্ব আছে, যেমন গুপ্ত যুগে স্বর্ণমুদ্রার বেশি প্রচলন ছিল, তাই গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়। স্বর্ণমুদ্রার জন্য বলা হয় না, অর্থনীতি উন্নত ছিল বলেই স্বর্ণযুগ বলা হয়। আবার ইন্দো গ্রিক যারা এসেছিলেন, তাদের সময় তো স্বর্ণমুদ্রা প্রচলন হতে শুরু করে। শকরা শুদ্ধ স্বর্ণমুদ্রা চালু করেছিল, বিশেষ করে ভীম কদফিসেস, শক রাজা ভীম কদফিসেস। তো এই ধরনের কথা আমরা মুদ্রা থেকে জানতে পারি। এরপর যেটা আমরা অ্যাকচুয়ালি মুদ্রা এবং লিপির বাইরে যেটা আমরা পেয়ে থাকি, সেটা হলো স্থাপত্য এবং ভাস্কর্যের কিছু
যেগুলো মাটির তলে খনন করে পাওয়া যায়, যেমন সিন্ধু সভ্যতা। যখন ভারতে 1921 খ্রিস্টাব্দে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে স্যার জন মার্শাল দুজনকে পাঠালেন এক্সকেভেশন করার জন্য। একজন ছিলেন দয়ারাম সাহানি, যিনি 1921 খ্রিস্টাব্দে সিন্ধু নদের তীরে এলেন এবং রাবি নদীর তীরে এলেন, ইরাবতী নদীর তীরে, এবং সেখানে একটা শহর খুঁজে পেলেন। রাবি নদীর তীরে একটা শহর খুঁজে পেলেন, পুরনো শহর, প্রাচীন শহর, এবং ধ্বংসাবশেষ যুক্ত এই শহরটার নাম তিনি দিলেন হরপ্পা। এই হরপ্পা ছিল প্রথম শহর যেটা এই সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত হয়েছিল, এই জন্য হরপ্পা সভ্যতাকে বলা হয় সিন্ধু সভ্যতাকেও। তো এখানে অনেক কিছু পাওয়া গেছিলো, যেমন সমাধি পাওয়া গেছিলো। সমাধিগুলোকে বিভিন্নভাবে আমরা ভাগ করতে পারি। সমাধি পাওয়া গেছে হরপ্পাতে। হরপ্পা ছাড়াও 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়, এবং পরবর্তীকালে সিন্ধু সভ্যতার অন্যান্য শহরগুলি আবিষ্কৃত হয়েছিল। সরস্বতী সভ্যতাও বলা হয় সিন্ধু সভ্যতাকে, কারণ সরস্বতী নদীর তীরেও সেটা গড়ে উঠেছিল। কালীবাঙ্গান, নৌথাল, ধোলাবিরা, বড় বড় শহরগুলো এখানে ছিল। বিভিন্ন স্থাপত্য এবং ভাস্কর্যের নিদর্শন ছাড়াও মাটির পাত্র, বিভিন্ন গয়নাগাটি, বিভিন্ন রকম শিলমোহর থেকে শুরু করে নানা কিছু পায়, যেমন ব্রোঞ্জের নারী মূর্তি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। এছাড়া একটা বিরাট বড় স্নানাগার পাওয়া গেছে, সেই সঙ্গে পশুপতি শিবের মূর্তি পাওয়া গেছে, সেই সঙ্গে আমাদের ইউনিকর্নের একটা চিত্র পাই হরপ্পা সভ্যতা থেকে, কাঠের লাঙল পাই, ধান চাষের প্রমাণ পাই। তো বিভিন্ন রকম কিছু আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমে জানতে পারি। পরবর্তীকালে 1974 খ্রিস্টাব্দে স্যার জা ফাঁসোয়াজারিস, ফরাসি প্রত্নতত্ত্ববিদ, তিনি ভারতের উত্তর পশ্চিমাংশে খনন করেন এবং সেখানে পান মেহেরগড় সভ্যতা। এই মেহেরগড় সভ্যতাতে তিনি প্রথম দেখেন যে কোথাও যে যদি সবচেয়ে পুরনো তুলার ব্যবহার হয়েছে এবং কাপড়ের ব্যবহার হয়েছে সেটা মেহেরগড় সভ্যতা। তো তুলার ব্যবহার পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরনো যেখানে, সেটা ভারতের মেহেরগড় সভ্যতা। এই ধরনের অনেকগুলো সভ্যতা আমরা পেয়ে থাকি, যেগুলো আমাদের এক্সকেভেশনের মাধ্যমে পাওয়া যায়। যেমন এখানে আরও অন্যান্য কিছু আছে যেগুলো আমরা ঋগ্বৈদিক যুগের কিছু তথ্য প্রমাণ পাই, এবং পরবর্তী ষোড়শ মহাজনপদ যুগের বৌদ্ধ ধর্মের ইতিহাস সম্পর্কে জানতে পারি, জৈন ধর্মের ইতিহাস, আজীবিক ধর্ম, তাদের যে বারাবারের গুহাগুলো আছে, সেই তার নানা রকম গুহা, অজন্তা গুহা, ইলোরা গুহা, এইসব জিনিসগুলো থেকেও আমরা গুহাচিত্র এবং গুহার মধ্য থেকে যে স্থাপত্য ভাস্কর্যগুলো আছে সেগুলো থেকেও আমরা বিশেষ ইতিহাসের ধ্যান ধারণাগুলো পাই। তো মুদ্রা এবং লিপির একটা বিশেষ গুরুত্ব যে আছে আমাদের, সেগুলো দেখতে পেলাম। চোল রাজ্যে একটা বিশেষ মুদ্রা, স্বর্ণ মুদ্রা ব্যবহার করা হতো, যেমন সেটাকে আমরা ক্যাসু বলে থাকি। চোল রাজ্যের মুদ্রাকে আমরা ক্যাসু বলে থাকি। গুপ্ত যুগের যে মোহরগুলো পাওয়া যেত, সোনার মোহর, সেগুলোকে আমরা দিনার বলে থাকি। এছাড়া আমরা যে মুঘল যুগের স্বর্ণ মুদ্রা, সেটাকে আমরা আশরফি বলে থাকি। মুঘল যুগের যে স্বর্ণ মুদ্রা বা মোহর বলে থাকি, আশরফি, মোহর, এগুলো আমরা বলে থাকি মুঘল যুগের স্বর্ণ মুদ্রাগুলো। তো এই ধরনের মুদ্রার বিভিন্ন নাম আছে, বিভিন্ন যুগে যুগে নামগুলো পাল্টেছে, বিভিন্ন রাজবংশ অনুযায়ী নাম চেঞ্জ হয়ে গেছে। লিপিগুলো যদি পরপর আলোচনা করি, কার কী লিপি, যেগুলো বিখ্যাত লিপি আছে, সেগুলো আমরা তাহলে খুঁজে পাবো যে লিপির বিখ্যাত লিপি কাদের কী আছে। যেমন দেওপাড়া লিপি বিখ্যাত বিজয় সেন রাজা বিজয় সেন সম্পর্কে জানা যায়। এবং এই যে দেওপাড়া লিপি, এই দেওপাড়াটা লিপি লিখেছিলেন লক্ষণ সেনের যে পঞ্চরত্ন ছিলেন, তার মধ্যে একজন ছিলেন উমাপতিধর, তিনি লিখেছিলেন। পঞ্চরত্ন বলতে আমরা যাদেরকে জানি, তার মধ্যে জয়দেব, গীতগোবিন্দ যিনি লিখেছিলেন, ধৈ তিনি লিখেছিলেন পবনদূত, এছাড়া শরণ, এছাড়া উমাপতিধর, গোবর্ধন, এদেরকে আমরা পঞ্চরত্ন বলে জানি। এই উমাপতিধর তিনি দেওপাড়া প্রশস্তি লিখেছিলেন, এবং এতে তিনি সেন রাজা বিজয় সেনের কীর্তিকলাপ লিখে রেখেছিলেন। বাঁশখেরা শিলালিপি, এটাও আমরা পাই, হর্ষবর্ধন সম্পর্কে জানা যায় বাঁশখেরা থেকে। নাসিক প্রশস্তি বিখ্যাত একটি লিপি, এবং এই নাসিক লেখ থেকে আমরা গৌতমীপুত্র সাতকর্ণীর কথা জানতে পারি। এই নাসিক লেখ লিখেছিলেন গৌতমী বলশ্রী, গৌতমীপুত্র সাতকর্ণীর মা গৌতমী বলশ্রী। একই বংশের একজন রানী ছিলেন নয়নিকা ছিলেন সাতকর্ণীর স্ত্রী, এবং তিনি সাতকর্ণীর রানী, প্রথম সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। তো তিনি লিখেছিলেন নানাঘাট শিলালেখ, রানী নয়নিকা লিখেছিলেন, এবং এখানে লেখা ছিল প্রথম সাতকর্ণীর কথা। একইভাবে আমরা শকদের কথা জানতে পারি রুদ্রদামনের লেখা জুনাগড় শিলালিপি থেকে। জুনাগড় থেকে রুদ্রদামনের কথা আমরা জানতে পারি, শক রাজা। একইভাবে আমরা যে চালুক্য বংশ, সেই চালুক্য বংশের কাহিনী আমরা জানতে পারি আইহোল শিলালেখ থেকে। আইহোল শিলালেখ লিখেছিলেন রবিকীর্তি।
রবিকর্তি ছিলেন প্রথম পুলকেশীর সভাকবি। প্রথম পুলকেশীর সভাকবি ছিলেন রবিকীর্তি। তার লেখা আইহোল প্রশস্তি, আইহোল লিপি। একইভাবে আমরা আইহোল লিপির মতো করেই আরও বিভিন্ন লিপিগুলো আছে যেগুলো আমরা জানতে পারি, যেমন প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তি ছিল সমুদ্রগুপ্তের। একইভাবে আমরা আরও অন্যান্য ভিতারি শিলালেখ, যেটা স্কন্দগুপ্তের কাহিনী লেখা আছে, যে হুন আক্রমণ কীভাবে তিনি প্রতিরোধ করেছিলেন, যার জন্য তাকে ভারতে রক্ষাকারী বলা হতো। প্রথম কুমারগুপ্ত নালন্দা ইউনিভার্সিটি তৈরি করেছিলেন, নালন্দা মহাবিহার, তার কথা আমরা একটা বিশেষ গুপ্ত শিলালেখ থেকে জানতে পারি। তো এই ধরনের অনেকগুলো লিপি লেখ আমরা পেয়ে থাকি। মাস্কি লেখ যেমন, এছাড়া সম্রাট অশোকের যে বিভিন্ন শিলালিপিগুলো আছে, যেমন লুম্বিনী শিলালেখ, সেখান থেকে জানা যায় যে লুম্বিনীতে কীভাবে তিনি ট্যাক্স কর ছাড় দিয়েছিলেন। 13 নম্বর রক পিলার থেকে তার যে বিদেশি রাজ্য তাদের সম্পর্কে জানতে পারি, চের, পাণ্ড্য। এছাড়া 13 নম্বর শিলালেখ থেকে অশোকের কলিঙ্গ যুদ্ধের কাহিনীও আমরা জানতে পারি। তো এই ধরনের অনেক বিষয় আছে, যেগুলো লিপি আছে, যেগুলো সম্পর্কে ভারত এবং ভারতের বাইরেও, আমরা যদি ভারতীয় লিপি এতক্ষণ দেখলাম, ভারতের বাইরে যদি লিপি দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো ভারত সম্পর্কে বিশেষ কিছু তথ্য দেয় যে লিপিগুলো হচ্ছে, তার মধ্যে ছিল পারস্যে পাওয়া নাসক-ই-রুস্তম লিপি। নাসক-ই-রুস্তম ছাড়াও পার্সিপলিস, এই দুটোই কিন্তু রাজা দরায়সের আমলে এবং সায়রাসের আমলের লিপি। এই লিপিগুলো থেকে ভারত সম্পর্কে এবং ভারতের উত্তর পশ্চিম অংশের সম্পর্কে বিশেষ তথ্য পাওয়া যায়। এছাড়া বোঘোজকই বলে একটা শিলালেখ আছে, আর্মেনীয় আলতানীয় যে উচ্চভূমি আছে, সেই আলতানীয় উচ্চভূমির কাছের শিলালেখ পাওয়া যায়। বর্নিও, সুমাত্রা, জাভা, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া, এইসব জায়গাতেও কিছু সংস্কৃত শিলালেখ পাওয়া যায়। এবং বড় কিছু মন্দির পাওয়া যায়, যেমন পৃথিবীর সর্ববৃহৎ হিন্দু মন্দির আঙ্করভাটের যে বিষ্ণু মন্দির, সেটা হলো পৃথিবীর সর্ববৃহৎ হিন্দু মন্দির। এবং বৌদ্ধ মন্দির যেটা আছে ইন্দোনেশিয়ার বড়বুদুর স্তূপ, সেটাও পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির বা বৌদ্ধ স্তূপ। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে যে আঙ্করভাট বৌদ্ধ মন্দির কি হিন্দু মন্দির। অনেকে বৌদ্ধ মন্দির হিসাবে মনে করেন, অনেকে হিন্দু মন্দির হিসাবে মনে করেন। যদি এই বৌদ্ধ এবং হিন্দু ধর্মের মধ্যে একটা চিরাচরিত লড়াই প্রথম থেকেই চলে আসছিল, বিভিন্ন হিন্দু রাজারা বৌদ্ধ স্থানগুলোকে আক্রমণ করে এবং সেখানে মন্দির গড়ে তোলে। বিভিন্ন বৌদ্ধরা অ্যাকচুয়ালি শান্তিপ্রিয় লোক ছিলেন, কিন্তু তাদের মধ্যেও কিছু সংঘর্ষ আমরা লক্ষ্য করি, দেখতে পাই। সম্রাট অশোকের আমলে ভারতের বেশিরভাগ অংশ এবং সারা ভারত জুড়ে প্রায় বৌদ্ধ ধর্ম বিরাজ করত। কিন্তু পশ্চিমবর্তী শুঙ্গ যখন শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন, তখন বৌদ্ধদেরকে বা বৌদ্ধ সন্ন্যাসীদেরকে হত্যা করেন এবং বিভিন্ন বৌদ্ধ মঠ ভেঙে দেন, এবং ফলে পশ্চিমোত্তর শুঙ্গর আমলে বিভিন্ন যে ব্রাহ্মণ্য ধর্মের প্রসার সেটা করতে থাকে। গুপ্ত যুগে এবং হিন্দু ধর্মের একটা বিশাল প্রসার ঘটেছিল। তো হিন্দু ধর্মের স্বর্ণযুগ গুপ্ত যুগেই বলা হয়। তো পুরাণগুলি তখনই লেখা হয়েছিল বলে জানা যায়, মহাভারত, রামায়ণ সেই সময়েরই লেখা। এবং কালিদাসের মতো বিখ্যাত লেখক, তিনি বিখ্যাত সাহিত্য উপহার দিয়ে গেছেন আমাদের সেই সময়। তো আজকে এটা ছিল প্রত্নতাত্ত্বিক উপাদানের কিছু বিষয়। নেক্সট দিন তোমাদের ক্লাস আসবে, যে ক্লাসটা থাকবে সিন্ধু সভ্যতা নিয়ে, মেহেরগড় সভ্যতা নিয়ে এবং ভারতের তৎকালীন যে তাম্রবন যুগ বা নতুন পাথরের যুগের সভ্যতাগুলো, সেগুলো নিয়ে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি।